हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি এনটিপিসি স্পেশাল ক্লাস 6 ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা ডিটেইলসে অ্যানালাইসিস করছি। যারা এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস এই দুটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সাম হয়েছিল 2014 সালে, সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসেছিল সেগুলো সব আমরা এখানে ডিসকাস করব। ওকে, তো অবশ্যই যারা এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই দুটো কোশ্চেন কিন্তু খুবই কাজে লাগবে। তো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো আপডেট পাওয়ার জন্য জবসকি একাডেমি, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস, এখানেও জয়েন করতে পারো। এখানে আমি প্রত্যেকদিন জিকে পোস্ট করছি। ওকে, তো তোমরা টোটাল 25 কোশ্চেন আছে, তোমরা টার্গেট রাখবে আউট অফ 25 কোশ্চেন তোমরা নিজেরা থেকে আমার অ্যান্সার বলার আগে কতগুলো অ্যান্সার করতে পারছো। প্রথম প্রশ্নে চলে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাড দ্য ওয়ার্ড সার্কুলার টু প্রেরাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিম্নলিখিত সংশোধনগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি যুক্ত করেছে? প্রেরাম্বল মানে হচ্ছে প্রস্তাবনা এবং সেকুলার। ওকে, তো কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা হয়েছিল? তো এটা মনে রাখবে, এটি হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার আমরা একটু ডিটেলস দেখে নেব। ডিটেলসে কী আছে দেখো, যে এই 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। অনেকবার পরীক্ষায় এসছে, তোমাদেরও পরীক্ষায় আসার মতো। এবার দেখো, এই 42তম সংশোধন এটি হয়েছিল 1976 সালে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি অব নেশনস এই তিনটি শব্দ কিন্তু যুক্ত হয়েছিল, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা তোমাদের জানতে হবে, যে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি 51A আর্টিকেলে বা 51A ধারায় যুক্ত হয়। তো এই তিনটে ডিটেলস তোমাদের এই কোশ্চেনের থেকে খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারতীয় সংবিধান ভারতকে বর্ণনা করেছে কিভাবে? তো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ, তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, ইউনিয়ন অফ স্টেটস। এখানে একটু ডিটেলস দেখবো, যে আর্টিকেল 1 ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারা বলেছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট অ্যান্ড দ্য টেরিটরি। তো অপশন এ থেকে আমরা এটা পাচ্ছি যে ইউনিয়ন অফ স্টেট বলা হচ্ছে, এবং এটা আর্টিকেল এ 1 নম্বর ধারায় বলা রয়েছে। তো এই ডিটেলসটুকু মনে রাখবে, তাহলেই হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং চ্যাপ্টার প্রভিশন হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। নিম্নলিখিত কোন অধ্যায়কে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? তো এখানে এটা অ্যান্সার হবে প্রেরাম্বল, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং যে ডিটেলসগুলো বলবো সেটা একটু দেখে নাও। প্রেরাম্বল বা প্রস্তাবনা বলতে কি বোঝায়? তো এখানে মনে রাখবে, প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ। বর্তমান যুগে প্রায় সকল দেশে লিখিত সংবিধানের প্রস্তাবনা যুক্ত করা হয়েছে। প্রস্তাবনার উদ্দেশ্য হলো দেশের মৌলিক আইন হিসাবে সংবিধানের উদ্দেশ্য এবং নীতিগুলি ব্যাখ্যা করা। অর্থাৎ প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এইগুলো সব আমরা জানতে পারি। এবং আরেকটাও প্রশ্ন আসে, সেখানে দেখবে এই দ্য প্রেরাম্বল এই অপশানটা থাকে না। হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? তখন সেখানে এটা অ্যান্সার হবে আর্টিকেল 32, 32 নম্বর ধারাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। এটাও অনেক সময় এসে থাকে। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, এবং এখানে মনে রাখবে এই প্রস্তাবনা এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেট অর চেঞ্জ দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সিস্টিং স্টেট রেস্ট উইথ। তো নতুন রাজ্য গঠনের বা বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা নির্ভর করে কার উপর বা কার এরপর নির্ভর করছে এটা? তো এটা অ্যান্সার হচ্ছে দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের উপর এটা নির্ভর করছে। এবার আমরা একটু ডিটেলস দেখে নেব, যে আর্টিকেল 3 নম্বর ধারায় বলা হয়েছে, যে ভারতীয় সংবিধানের 3 নম্বর ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট প্রয়োজন মনে করলে একটি রাজ্যকে ভেঙে অপর একটি রাজ্য গঠন করতে পারে এবং একটি রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করতে পারে। এটা কত নম্বর? 3 নম্বর ধারায় বলা হয়েছে। কে করতে পারে? এটা পার্লামেন্ট করতে পারে। তো এই ডিটেলসটুকু তোমার এখান থেকে হয়ে গেল। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? ভাষাগত রাষ্ট্রগুলির চাহিদা বিবেচনার জন্য 1953 সালে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন কমিশন, এটা যার নেতৃত্ব ছিল, মানে এটা কে নেতৃত্ব দিয়েছিলেন, কে হেড ছিলেন এটা? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে সৈয়দ ফজল আলী, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং আরেকটা প্রশ্ন দেখবে বেশিরভাগ পরীক্ষায় এসেছে, যে ভারতে ভাষাভিত্তিক তৈরি প্রথম রাজ্য হলো কোনটি? তো ভারতের ভাষাভিত্তিক তৈরি প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তারপরে দেখো, দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 ডিভাইডেড দ্য এন্টায়ার কান্ট্রি।
তো স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পুরো দেশকে কীভাবে ভাগ করেছিল? তো এখানে মনে রাখবে পুরো দেশকে এটি ভাগ করেছিল 14টি স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি, 14টি রাজ্য এবং 6টি ইউনিয়ন টেরিটরিতে ভাগ করেছিল। লাস্ট 7 নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর, তো এখানে এটার কি অ্যান্সার হবে যে ভারতীয় সংবিধান আমাদেরকে কি প্রোভাইড করে? তো আমাদের প্রোভাইড করে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে হচ্ছে এক নাগরিকত্ব, এটা আমাদের প্রোভাইড করছে। এবং তার সাথে মনে রাখবে এই যে এক নাগরিকত্বের ধারণা, এটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অনেকবার প্রশ্ন আসে যে সিঙ্গেল সিটিজেনশিপের এই ধারণাটা কোন দেশের কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে? তো অ্যান্সার কী হচ্ছে? ব্রিটেনের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া বরোড দ্য আইডিয়া অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, তো কোন দেশের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে? তো এইটা মনে রাখবে, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এবার আমরা কিছু ডিটেলস দেখে নেব আয়ারল্যান্ডের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে। এক হলো নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি বলতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আরেকটা যেটা নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এটাও নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশন এতে দেখতে পাচ্ছ জার্মানি, তো জার্মানির কাছ থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা বা এমার্জেন্সি যেটাকে বলা হয়। ওকে, এবং দক্ষিণ আফ্রিকা কি নেওয়া হয়েছে? কি অ্যামেন্ডমেন্ট বা সংশোধন পদ্ধতি, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তিনটে আমরা ডিটেলস জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড ইলাবোরেশন? তো ওয়েলফেয়ার স্টেট ফাইন ইলাবোরেশন এই ধারণাটি সংবিধানের কোন অংশ থেকে নেওয়া? তো বা ভারতীয় সংবিধানের কোন অংশে এটা বলা রয়েছে? তো এটা বলা রয়েছে মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার আমরা একটু ডিটেলস দেখে নেব। ভারতীয় সংবিধানের পার্ট 4-এ রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহ, মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অংশে জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার অফ স্টেটের ধারণা আমরা পেয়ে থাকি। তাহলে এবং এটা তাহলে ওয়েলফেয়ার অফ স্টেট কোথা থেকে পাচ্ছি? রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। এবং এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা ভারতীয় সংবিধানের পার্ট 4-এ বলা হয়েছে। এবং আরেকটা মনে রাখবে এটি সংবিধানের পার্ট 4 এবং ধারা 36 থেকে 51-র মধ্যে রয়েছে। তো এই ডিটেলসটুকু তোমরা মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি? এইগুলোর মধ্যে কোনটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে? তো এখানে দেখো আমি প্রত্যেকটা ডিটেলসে অ্যানালাইসিস করে দিয়েছি, তাহলে যাতে তোমরা এটা অ্যান্সারগুলো ইজিলি অ্যান্সার করতে পারো। তো প্রথম দেখো, দ্য স্টেট শ্যাল এন্ডিওভার টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড স্যাফিগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। তো অপশন ডি এটা তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। এবার বাকি তিনটে নয় কেন? বাকি তিনটের জন্য সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। প্রথম দেখো যেটা রয়েছে ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়ালিটি বিফোর ল এটা আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর ল মানে, এবং এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 14-এ বা 14 নম্বর ধারা এটি বলা রয়েছে। সেকেন্ড দেখো যেটা বলা রয়েছে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, সেক্স ইটিসি। কি বলেছে? ধর্ম, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ না করা, এটি বলা রয়েছে আর্টিকেল 15-এ। এরপর দেখো অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ, এটা বলা রয়েছে ভারতীয় সংবিধানে, যেটা অপশন সিতে রয়েছে দেখো, এটা বলা হয়েছে আর্টিকেল 17-এ 17 নম্বর ধারায়। এবং অপশন ডিতে যেটা রয়েছে, যেটা অ্যান্সার রয়েছে যে প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেলফ গার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, বন এবং বন্যপ্রাণী ও তাদের নিরাপত্তা প্রদান, এটা বলা রয়েছে আর্টিকেল 48A-তে। এবার কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম যে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি 36 নম্বর ধারা থেকে 51 নম্বর ধারার মধ্যে পড়ছে। তাহলে অপশন ডি যেটা রয়েছে সেটা কত নম্বর? 48A। তাহলে এখান থেকে তুমি যদি প্রত্যেকটা ধারা সম্বন্ধে তোমার ডিটেলস অ্যানালাইসিস জানা থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। এবং এইগুলো যেটা দেখতে পাচ্ছ, ইকুয়ালিটি বিফোর ল, অস্পৃশ্যতা দূরীকরণ, এইগুলো দেখো 14, 15, 17, এগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর? 12 নম্বর আর্টিকেল থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। তাহলে তোমরা এটা জানতে পারছো যে এই তিনটেই কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে বাকি অপশন ডিটা আমাদের অ্যান্সার তোমরা ইজিলি করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা। 11 নম্বর প্রশ্ন, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার কি? তো মনে রাখবে বর্তমানে সম্পত্তির অধিকার আমাদের হচ্ছে লিগ্যাল রাইট, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে। এবং বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে আইনগত অধিকার বা লিগ্যাল রাইট, এবং এটি বর্তমানে
300A নম্বর ধারায় বর্ণিত রয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে? তো কত 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে গেছে এবং এটি বর্তমানে কত নম্বর ধারায় রয়েছে? 300A নম্বর ধারায়। তো এই দুটো ডিটেলস তোমাদের মনে রাখলে পুরো আর কিছু এখান থেকে তোমাদের পড়তে হবে না। 12 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? এগুলোর মধ্যে কোনটি আমাদের মৌলিক অধিকার নয়? তো দেখো এখানে আমরা সবাই জানি রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ রিজিয়ন, এগুলো সবই কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। যেটা নয় ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা আমাদের কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। তো এই ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে। এবং বলে রাখি আমি মৌলিক অধিকার সম্বন্ধে সম্পূর্ণ একদম ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেটার অবশ্যই দেখে নেবে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। তাহলে এখানে তোমাকে নতুনভাবে কোনো বই তোমাকে আর পড়তে হবে না যদি ওটা কমপ্লিট করতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, দ্য ভার্ডিক্ট বাই দ্য সুপ্রিম কোর্ট দ্যাট দ্য অরিজিনাল বা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ড ওয়াজ গিভেন ইন হুইচ কেস? সুপ্রিম কোর্টের রায় যে সংবিধানের মূল বা বেসিক কাঠামো সংশোধন করা যায় না, সেটি কোন রায়ে বলা হয়েছে? তো সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল যে সংবিধানের মূল বা বেসিক কাঠামো এটা কখনোই সংশোধন করা যায় না। তো এটা কোন রায়ে এই কথাটি বলা হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা বলা হয়েছিল কোন কেসে? কেশবানন্দ ভারতী কেসে। এবং এই বাকি যে কেসগুলো রয়েছে এগুলো কোন সালে হয়েছিল সালটাও তোমাদের ইম্পর্টেন্ট। প্রথম ক্লাস যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছিলাম এগুলোই সেখানে ছিল, অবশ্যই আরেকবার রিপিট করে নাও। সজ্জন সিং কেস 1964 সালে হয়েছিল, গোলকনাথ কেস এটি 1967 সালে হয়েছিল, কেশবানন্দ ভারতী কেস এটা হয়েছিল 1973 সালে, যেটা এখানে রয়েছে অ্যান্সার, এবং মিনার্ভা মিল কেস এটা হয়েছিল 1980 সালে। আমি পরপর তোমাদের সাল ওয়াইজ আমি এটা সাজিয়ে দিয়েছি, তোমরা এরকমভাবেই কিন্তু এটা একটু পড়ে নেবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ মেম্বার অফ। তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় কাদের দ্বারা? তো মনে রাখবে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের দ্বারা। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবার একটু ডিটেলস দেখে নেব যে ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম বয়স কত লাগে? 35 বছর। কার্যকালের মেয়াদ কত দিনের? ভারতের উপরাষ্ট্রপতি 5 বছরের। পদাধিকার বলে মনে রাখবে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান এবং এটি আর্টিকেল 64 ধারা 64 নম্বর ধারায় এটা বলা রয়েছে যে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। এবং লাস্ট যে ডিটেলসটা মনে রাখবে এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন বা ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা বলা রয়েছে আর্টিকেল 66 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্নে চলে আসি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট ড্যাশ মেম্বার টু লোকসভা অ্যান্ড ড্যাশ মেম্বার টু রাজ্যসভা। তো ভারতের রাষ্ট্রপতি ড্যাশ সদস্যকে, কতজন সদস্যকে লোকসভায় এবং কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে যে 2 জন সদস্যকে লোকসভায় এবং 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, হু অ্যামং দ্য ফ্লোয়িং ডিড নট সার্ভ অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিম্নলিখিতের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেনি? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, ডক্টর APJ আব্দুল কালাম। এবং পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিতগুলির মধ্যে যারা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন, তো তিনি কে হবে? অ্যান্সার হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা বিন প্রোভাইডেড? তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন ধারাতে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের সরবরাহ কথা বলা হয়েছে? তো এটা বলা হয়েছে মনে রাখবে আর্টিকেল 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন লোকসভা এবং রাজ্যসভার কথা বলা হয়েছে। এবং বাকি যেগুলো রয়েছে দেখো আর্টিকেল 104, এখানে কি বলা রয়েছে যে শপথ গ্রহণের পর ভোট দান সম্পর্কিত বিধি নিষেধ বলা রয়েছে 104 নম্বর ধারায়। 133 নম্বর ধারায় বলা রয়েছে পৌর সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল এলাকা বা সিভিল ম্যাটার, এই টার্মটা মনে রাখবে সিভিল ম্যাটার, এটা বলা রয়েছে 133 নম্বর ধারায়। এবং 143 নম্বর ধারা, এখানে বলা রয়েছে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে
সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারে। মনে করো কোনো আইন রিলেটেড প্রশ্ন রাষ্ট্রপতি থাকতেই পারে, তো তিনি সেটার জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, সেটা বলা রয়েছে 143 নম্বর ধারাতে। দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার অফ। তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল কোন সালে? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি চালু হয়েছিল 1951 সালে। এবার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে আমরা ডিটেলসটা জানবো। তো এটা 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল, এটা মনে রাখবে। তারপরে যেটা তোমাদের মনে রাখতে হবে যে কৃষিক্ষেত্রে বা এগ্রিকালচারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পায়নের উপর জোর দিয়েছিল। এই দুটো টার্ম তোমরা মনে রাখবে, ওকে। এবং যেটা মনে রাখতে হবে, এটি হ্যারোল্ড ডোমার মডেল অনুসারে করা হয়েছিল। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি হ্যারোল্ড ডোমার মডেল অনুসারে করা হয়েছিল। এরপর যেটা মনে রাখতে হবে, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2.1% জাতীয় আয় বৃদ্ধি, কিন্তু তবে অর্জিত ফলাফল হয়েছিল 3.6%, মানে তোমার প্রায় 1.5% আরও বেশি জাতীয় আয় বৃদ্ধি হয়েছিল, ওকে। এই তিনটে ডিটেলস তোমরা মনে রাখবে ফার্স্ট 5-year প্ল্যান সম্বন্ধে, আর কিছু তোমাদের লাগবে না। পরবর্তী প্রশ্ন, দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ওয়াজ। তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে? তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এবার একটু ডিটেলস দেখে নেবো যে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, যেটা প্রশ্নে রয়েছে। পরবর্তী যে ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে, 1950 সালে 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। এরপর যেটা মনে রাখতে হবে, এই জন্য বর্তমানে 25শে জানুয়ারি দিনটি জাতীয় ভোটার্স দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। আমরা প্রত্যেকে জানি। তো কেন পালন করা হচ্ছে তোমরা বুঝতে পারছো, কারণ 1950 সালে 25শে জানুয়ারি এই দিনই নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন গঠিত হয়েছিল। এবার আরেকটা ডিটেলস এটা মনে রাখতে হবে, সংবিধানের 324 নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। সবথেকে বেশিবার প্রশ্নে আসা প্রশ্ন এটা, যে কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তো এটা 324 নম্বর ধারা, এইটুকু মনে রাখবে তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন, হুইচ অ্যামং অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য মিডিল ইউনিট অফ 3-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম। তো দেখো 3 স্তরীয় পঞ্চায়েতি রাজ সিস্টেমের মধ্যে মিডিল কোনটা সেটা তোমাদের বলতে হবে, মধ্য ইউনিট কোনটা সেটা তোমাদের বলতে হবে। তো এখানে এর অ্যান্সার কী হচ্ছে? অপশন বি, পঞ্চায়েতি সিস্টেম, পঞ্চায়েত সমিতি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার এই 3-tier পঞ্চায়েতি রাজ সিস্টেম সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা জানবো। তো মনে রাখবে, দ্য সিস্টেম হ্যাজ 3 লেভেল। এই পঞ্চায়েতি রাজের 3 স্তরীয় বলা হয় ওই জন্য। কী কী? যে দেখো, প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে ভিলেজ লেভেল, অপশন এতে যেটা রয়েছে, ওকে। তারপরে দেখো মণ্ডল পরিষদ বা ব্লক সমিতি বা পঞ্চায়েত সমিতি, এটা হচ্ছে ব্লক লেভেল, এবং এটাই হচ্ছে মিডিল, যেটা এই প্রশ্নের অ্যান্সার। এবং সবাই উপরে যেটা রয়েছে জেলা পরিষদ, এটা হচ্ছে কি ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে এই 3টে লেভেল আমরা জানতে পারলাম। গ্রাম পঞ্চায়েত, এ দেখো এটা 1 নম্বরে, পঞ্চায়েতি সমিতি মিডিল, এবং সবার উপরে রয়েছে জেলা পরিষদ। তার 3টে আমরা জানতে পারলাম। এরপর যেটা জানতে হবে যে ইট ওয়াজ ফর্মালাইজড ইন 1992। এটা 1992 সালে ফর্মালাইজড করা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 3 স্তরীয় পঞ্চায়েত এটা ফর্মালাইজ করা হয়েছিল, পঞ্চায়েতি রাজ সিস্টেম। দেখুন এটাও তোমাদের দেখবে WBCS যারা দিয়েছো তোমাদের প্রিলিমস পরীক্ষাতেও অনেকবার এসছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজের সৃষ্টি হয়েছিল, ওকে, ফর্মালাইজড হয়েছিল। তো 1992 সালে 73তম, এইটুকু মনে রেখো। পরবর্তী আরেকটা ডিটেলস যেটা তোমাদের মনে রাখতে হবে, যে কারেন্টলি বর্তমানে দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম এক্সিস্ট in all state except Nagaland, Meghalaya and Mizoram and in all union territories except Delhi। তো বর্তমানে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রত্যেক রাজ্যেই আছে, এই 3টে রাজ্য বাদ দিয়ে, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এবং অল ইউনিয়ন টেরিটরি এক্সেপ্ট দিল্লি, মানে দিল্লি বাদ দিয়ে প্রত্যেক ইউনিয়ন টেরিটরিতেও এই পঞ্চায়েতি রাজ সিস্টেম রয়েছে, ওকে। তো এইটুকু ডিটেলস তোমার জানলেই যথেষ্ট। পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের, সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। সরকারিয়া কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কোন সালে? তো এটা হয়েছিল 1983 সালে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং একটু ডিটেলস দেখে নেব, যে কেন্দ্র ও রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণ করার জন্য 1983 সালে এটি গঠন করা হয়েছিল। এইটুকু ডিটেলস মনে রাখো তাহলে হবে। পরবর্তী প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কার সাথে সম্পর্কিত? তো এটার অ্যান্সার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ
ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটার সাথে সম্পর্কিত। এবার এখানে একটু আমরা ডিটেলস জেনে নেব। এই আইন মন্টেগু চেমস সংস্কার আইন নামে পরিচিত, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তারপর যেটা তোমাদের জানতে হবে, প্রাদেশিক সরকারকে প্রশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিকার ক্ষমতা প্রদান করা হয় এটার মাধ্যমে। ওকে, এবং লাস্ট যেটা মনে রাখতে হবে, এই আইনের পরিপ্রেক্ষিতেই সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এটা দেখো একটু কনফিউজিং লাগবে তোমাদের, কিন্তু ভালোভাবে প্রশ্নটা পড়লে তবে কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে। আনলাইক দ্যাট অব লোকসভা, হোয়াট ইজ দ্য পিরিয়ড অব রাজ্যসভা? বলছে লোকসভার বিপরীতে রাজ্যসভার পিরিয়ড কত দিনে? তো আমরা যেটুকু জানি সেটা হচ্ছে লোকসভার মেম্বারদের মেয়াদ কত দিনের জানি, রাজ্যসভার মেম্বার যারা আছে তাদের মেয়াদ কত দিনের জানি, কিন্তু এখানে কি মেম্বারের কথা কিন্তু বলা নাই, যেটা লোকসভা এবং রাজ্যসভার কথা বলা রয়েছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে ইট ইজ এ পার্মানেন্ট হাউস, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এবার এখানে ডিটেলসটা দেখো, ডিটেলসটা দেখলে তোমরা এখানে এটা অ্যান্সার করতে পারবে। দেখো লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু রাজ্যসভার কার্যকালের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। এটা মনে রাখবে যে রাজ্যসভার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, কারণ এটি হচ্ছে একটি স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট হাউস, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং এখানে যে ডিটেলসটা রয়েছে যে রাজ্যসভাকে কখনোই ভেঙে দেওয়া যায় না, রাজ্যসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, এবং তার সাথে মনে রাখবে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 মেম্বার অবসর গ্রহণ করে। এই দুটো ডিটেলসও তোমাদের মনে রাখতে হবে। এবং লাস্ট প্রশ্ন আজকের, দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ভারতীয় সংবিধানের গার্ডিয়ান কাকে বলা হয়? তো মনে রাখবে ভারতীয় সংবিধানের গার্ডিয়ান বলা হয় দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে। ওকে, এবং এই 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে। তো এই ডিটেলসটুকু মনে রেখো, তাহলেই হয়ে যাবে। তো আজকে টোটাল 25 কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবং এই ভিডিওটি যতদিন না পর্যন্ত WBCS বা NTPCর মধ্যে কোনো একটা পরীক্ষা পাচ্ছ ততদিন পর্যন্ত শেয়ার করে রেখে দেবে। এই ডিটেলস তোমরা অন্য কোনো বইয়ে পাবে না, এটা অনেক জায়গা থেকে কালেক্ট করা, অনেকগুলো বই থেকে স্টাডি করার পর এই নোটগুলো কালেক্ট করা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।